আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে নতুন সরকারি চাকরির ক্ষেত্রে কিভাবে পে ফিক্সেশন এবং সেলারি সাবমিশন করতে হয়। ১ম এই বলে নিই যে আমি আসলে অ্যাকাউন্টস অফিসের কেউ না। কিন্তু আমি যখন ১ম চাকরিতে জয়েন করি এই পে ফিক্সেশন এবং সেলারি সাবমিশন করতে গিয়ে আমি প্রচুর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি, প্রচুর বেগ পেতে হয়। তখন আমি ভেবেছিলাম যে আমি যদি এটা সাকসেসফুলি করতে পারি দেন এটা নিয়ে একটি টিউটোরিয়াল বানাবো যাতে আমার পরে যারা আসবেন তাদের এটা নিয়ে সমস্যায় পড়তে না হয়। আর আমি এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রচুর Google এবং YouTube এ ঘাটাঘাটি করেছি। কিন্তু আমি সেইরকম কোনো ইন ডিটেইলস এবং ওয়েল ইনস্ট্রাক্টেড কোনো টিউটোরিয়াল পাইনি। তো সেখান থেকেই আমার এই টিউটোরিয়ালটি তৈরি করা। তো আ আর এইটা হচ্ছে মানে এখানে যে ইনফরমেশন গুলা আমি দেরকে দিব, এই ইনফরমেশন গুলা আমি আসলে জেনে বুঝে এবং 100% সিউর হয়ে দেয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি আমার ভুল ত্রুটি হয় আপনারা আসলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে ১ম এ যেটা বলব যে সবচেয়ে বেটার হয় যে আপনার এই চাকরিতে আপনার আগে যদি কেউ জয়েন করে থাকে, তাহলে তার সাথে একটু কনসাল্ট করে নেয়া যে কোন অপশনটা আপনি সিলেক্ট করবেন, কোন অপশনটা আপনি সিলেক্ট করবেন না। কারণ বাংলাদেশের একেক চাকরির বেলায় দেখা যাচ্ছে যে এই প্রসেসটা একেক রকম। সো তারাই আসলে সবচেয়ে ভালো বলতে পারবে যে আপনার কোন অপশনটা আপনার জন্য প্রযোজ্য হবে। এছাড়া এইটা নিয়ে হচ্ছে আপনি যদি পে ফিক্সেশন ম্যানুয়াল এবং আইবাস ম্যানুয়াল লিখে সার্চ দেন, কিছু গভর্নমেন্ট পিডিএফ পাবেন। যদিও ওই পিডিএফ গুলো একটু পুরাতন। আর এই ওয়েবসাইটটি একটু ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় আইবাস এর ওয়েবসাইটটি। তো নাও মিলতে পারে বাট বেসিক স্ট্রাকচার মোটামুটি সেম থাকবে। তো ১ম এ আমরা দেখে নিব যে আমাদের আসলে কি কাগজপত্র লাগবে। এই কাগজপত্রগুলো আপনার আসলে পিডিএফ আকারে সংরক্ষণ করতে হবে। তো ১ নম্বরে আছে যে নতুন নিয়োগের আদেশের প্রতিলিপি। অর্থাৎ আপনার চাকরিতে পুলিশ ভেরিফিকেশন এর পর আপনার যেই অ্যা আদেশটি দিয়েছে আপনাকে যোগদানের, অর্থাৎ আপনার নাম, রোল সহ যেই কাগজটি এবং বিসিএস এর ক্ষেত্রে তো সেটি গেজেট হয় বা পিএসসির অন্য নন ক্যাডার জবের ক্ষেত্রে সেটি গেজেট আকারে পাবলিশ হয়। তো আপনার যদি গেজেট থাকে সেই গেজেটের কপি অথবা আপনার যদি অন্য কোনো আদেশের কপি থাকে সেটি। তো এখানে দেখেন এটা ৪৩ বিসিএস এর গেজেট। তো এখানে যেটা ইম্পোর্টেন্ট জিনিস সেটা হলো যে আমরা গেজেটের অনলি ৩ পাতা নিবো। গেজেটটা তো অনেক বেশি পাতার হয় কিন্তু আমরা ৩ পাতার বেশি নিব না। যে ৩ পাতা হচ্ছে ১ম যেই পৃষ্ঠা, তারপরে আপনার নাম যেই পৃষ্ঠায় আছে এবং লাস্ট পৃষ্ঠাটি। এই ৩ টি নিয়ে আমরা এই পিডিএফটাকে এডিট করে নেব। এটা আসলে অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যেখানে পিডিএফ এডিট করা যায়। সেভাবে আপনারা এডিট করে এই পিডিএফটা সংরক্ষণ করবেন। তো সেকেন্ডলি যেটা আছে সেটা হচ্ছে যে যোগদানের প্রতিলিপি। অর্থাৎ আপনি যোগদান করার পরে আপনার যোগদান গৃহীত হয়েছে এই মর্মে আপনাকে যে রিসিপ্ট কপিটি দিয়েছে, যেমন ধরেন আমাদের ৪৩ বিসিএস এ আমরা একটা অ্যাপ্লিকেশন দাখিল করি এবং ওই অ্যাপ্লিকেশনের একটি কপি আমাদেরকে রিসিপ্ট কপি হিসাবে আমাদেরকে আবার ফেরত দেওয়া হয়। সেটি আমরা আবার স্ক্যান করে পিডিএফ আকারে নিয়ে নিয়েছি। ৩ নাম্বারে হচ্ছে স্বাস্থ্য সনদের প্রতিলিপি। আমার জানা মতে নতুন নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য সনদটি দরকার হয় না। কারণ আসলে আমরা তো আমাদের কাছে থাকে না। বাট আ আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি যে আমরা চাকরিতে জয়েনিং এর জন্য যে মেডিকেলটি হয়েছিল, ওইটার যদি আপনার কোনো মেডিকেল রিপোর্টের কপি, বিশেষ করে ডোপ টেস্টের কপিটি যদি থাকে, আপনারা সেটি নিয়ে নিবেন। আ স্ক্যান করে যদি আপনার কাছে থাকে পিডিএফ আকারে। তো আমার এখানে আমার ডোপ টেস্ট প্লাস হচ্ছে আমার আই টেস্ট এবং এক্সের রিপোর্টটি আমার স্ক্যান করা ছিল। তো আমি হচ্ছে সেগুলো আপলোড করব। শুধু ডোপ টেস্টেরটা আপলোড করলেও মোটামুটি হবে। তো আর না থাকলেও হবে বাট আপনি অ্যাকাউন্টস অফিসের সাথে কথা বলে নিতে পারেন। দেন হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অর্থাৎ আপনার মেট্রিক, ইন্টার এবং আপনার যে গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট আছে সেই ৩ টি সার্টিফিকেট, মাস্টার্স থাকলে মাস্টার্সের সার্টিফিকেট। আ এগুলো হচ্ছে একটা পিডিএফ এ আপনি কম্বাইন করে নিবেন। এই ৪ টা ৩ টা ৪ টা যেই সার্টিফিকেট গুলো আছে একটা পিডিএফ এ কম্বাইন করে নিবেন। দেন অন্যান্যতে যেটা আছে, অন্যান্যতে হচ্ছে আপনার পদায়নের প্রজ্ঞাপন যে আপনি কোথায় আপনার পোস্টিং দেওয়া হয়েছে সেইটার যে একটা প্রজ্ঞাপন থাকবে সেটা। সেটাও আপনি ৩ পেজের বেশি নিবেন না। তো এগুলো পিডিএফ আকারে সংরক্ষণ করার পরে আমরা Google এ সার্চ করব হচ্ছে পে ফিক্সেশন লিখে। তো পে ফিক্সেশন লেখার পরে এই যে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে এখানে কিছু জরুরি নির্দেশনা আছে। এগুলো আপনি ভালো করে পড়ে নিবেন। এটা প্রিন্ট নেয়ার কথা বলা হয়েছে। প্রিন্ট না নিলেও হবে। তো এখানে আপনি দেখেন যে এই যে আমি যেটা বলেছি যে ৩ পৃষ্ঠার অধিক যাতে না হয়, এইটাই এখানে বলেছে। আরো কিছু ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে। আপনারা একটু পড়ে নিবেন। দেন হচ্ছে এখানে টিক মার্ক দিয়ে আমরা পরবর্তী অপশনে যাব। পরবর্তীতে অপশনে ক্লিক করার পরে আমরা এরকম অনেকগুলো অপশন দেখতে পাবো। যেখান থেকে আমরা নতুন নিয়োগ সিলেক্ট করব। যেহেতু আমাদের নতুন নিয়োগ।
তারপরে আমরা এখান থেকে বেসামরিক সিলেক্ট করব, যেহেতু আমাদের বেসামরিক জব। আপনার যদি রেলওয়ে বা অন্যটাতে হয় আপনারা সেই অনুযায়ী সিলেক্ট করবেন। দেন আমাদের এরকম একটা লগ ইন ইন্টারফেস আসবে, যেখানে আমরা প্রথমে আমাদের নিজের এনআইডি নম্বরটি দিয়ে দিব। এনআইডি নাম্বার দেওয়ার পরে আমাদের এনআইডি অনুযায়ী আমাদের যে ডেট অফ বার্থ আছে, জন্ম তারিখ আছে, সেই জন্ম তারিখটা আমরা এখানে ইনপুট দিব। এরপরে আমরা আমাদের ফোন নাম্বার ইনপুট দিব। এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে এই ফোন নাম্বারটা অবশ্যই আপনার নামে রেজিস্টার্ড হতে হবে। অন্য কারো নামে রেজিস্টার্ড ফোন নাম্বার দিলে আপনি পরবর্তীতে ঝামেলায় পড়বেন। সো ক্যাপচা দেওয়ার পরে লগ ইনে ক্লিক করার পরে আমাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে। সেই কোডটি আমরা এখানে দিয়ে দিলে আমরা মেইন ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে আমাদের অনেকগুলো ইনফরমেশন আমাদেরকে ইনপুট দিতে হবে। প্রথমে যেটা আছে যে আপনার বেতনটা কোন অ্যাকাউন্টস অফিস থেকে হবে। আপনার পোস্টিং যদি জেলা অফিসে হয় তাহলে জেলা অফিস, উপজেলায় হলে উপজেলা অফিস। যেমন আমার পোস্টিং একটা জেলায়, তখন আমি হচ্ছে জেলা সিলেক্ট করেছি, এবং আমার পোস্টিং হচ্ছে ঢাকা বিভাগের শরীয়তপুর জেলায়, ওই অনুযায়ী আমি শরীয়তপুর সিলেক্ট করলাম। দেন এখানে এনআইডি এবং জন্ম তারিখ এবং ফোন নাম্বার অটোমেটিকলি জেনারেট হবে। এখানে শুধু আপনার নাম বাংলা এবং ইংলিশে আপনাকে ইনপুট দিতে হবে। নাম দেওয়ার পরে আছে হচ্ছে ইমেল আইডি। এখানে ইমেল আইডিটি খুব কেয়ারফুলি দিতে হবে, কারণ ইমেল আইডিতে ইমেল আসে। দেন হচ্ছে আমাদের নিয়োগ আদেশের নম্বর, অর্থাৎ আপনার যে চাকরিতে যোগদানের যে আদেশ, অথবা আপনার যদি গ্যাজেট থাকে সেই গ্যাজেটের আপনার যে স্মারক নাম্বারটি আছে, সেই স্মারক নাম্বারটি আপনাকে দিতে হবে। যেমন আমাদের 43 BCS এর স্মারক নাম্বার হচ্ছে এটি। এই স্মারক নাম্বারটি আমরা ওখানে দিব, এবং এই গ্যাজেটটি যে কত তারিখে প্রকাশিত হয়েছে এই তারিখটাও আমাদের লাগবে, যে 30 ডিসেম্বর 2024। তো এখানে আমরা আমাদের গ্যাজেটের স্মারক নাম্বারটি দিয়ে দিব। আপনি চাইলে আপনার পুরা স্মারক নাম্বারটিও দিতে পারেন, অথবা স্মারক নাম্বারের লাস্ট যে 3 ডিজিট সেই 3 ডিজিটই দিতে পারেন, যেমন এখানে 407। দেন আমাদের তারিখ 30/12/2024, যেই তারিখে আমাদের গ্যাজেটটি প্রকাশিত হয়েছিল। এরপরে আমরা আসবো যে আমি প্রথমে যে আপনাদেরকে পিডিএফ গুলো সংরক্ষণ করতে বলেছিলাম, সেই পিডিএফ গুলো আমরা একে একে এখানে আপলোড দিব। যেমন প্রথমে আছে আমাদের গ্যাজেটের যে পিডিএফটি, সেটি আপলোড দিব। তো এখানে আপলোড দেওয়ার পরে অবশ্যই যে নীল বাটনে যে আপলোড লেখা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন নামটি চেঞ্জ হয়ে একটা সংখ্যা দেখাচ্ছে। এভাবে পর্যায়ক্রমে আমরা সবকিছু আপলোড দিব। অন্যান্যতে আমরা আগে যেভাবে বলেছিলাম যে পোস্টিং এর যে আদেশটি, সেটি আমরা আপলোড দিব। আপলোড দিয়ে আমরা ক্রস করব, এখানে ওকে বাটনে ক্রস করতে হবে। দেন আপনি কত তারিখে যোগদান করেছেন সেই যোগদানের তারিখটা এখানে দিতে হবে। আপনি যদি ক্যাডার সার্ভিসের হন তাহলে আপনি ক্যাডার সিলেক্ট করবেন, যদি না হন তাহলে সেটার দরকার নেই। তারপরে আপনার আছে ক্যাডার পরিচিতি নাম্বার, আপনার যদি পরিচিতি নাম্বার থাকে সেটা দিবেন, যদি না থাকে এখানে কিছু দেওয়ার দরকার নেই। দেন আপনি মন্ত্রণালয় সিলেক্ট করতে হবে, অধিদপ্তর সিলেক্ট করতে হবে, আপনার কোন অফিসে পোস্টিং, এগুলো পর্যায়ক্রমে আপনি আপনার মতো করে এখানে সিলেক্ট করবেন। আর শেষে আছে যে আপনি কোন পদে যোগদান করেছেন। যেমন আমি সহকারী প্রকৌশলী, সেটা আমি দিয়েছি। দেন হচ্ছে আপনি কোন গ্রেডে, যেমন আপনি যদি 9 গ্রেডের কর্মকর্তা হন তাহলে এটা। এখন এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আপনার অতিরিক্ত কোনো ইনক্রিমেন্ট আপনি যোগদানের সময় পাবেন কিনা। যেমন 9 গ্রেডের বেসিক হচ্ছে 22,000 টাকা। তো এখানে আপনার কোনো যদি অতিরিক্ত কোনো ইনক্রিমেন্ট যোগ হয় তাহলে সেটা বাড়বে। যেমন আমার ক্ষেত্রে 2টি ইনক্রিমেন্ট যোগ হবে। একটি হচ্ছে আমি বিসিএস ক্যাডারের জন্য, একটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য। তো এইটা আপনি কোথায় পাবেন যে আপনার ইনক্রিমেন্ট পাবেন কিনা? এটা হচ্ছে 2015 সালের যে বেতন সংক্রান্ত আদেশ, সেখানে আপনার বলা আছে যে আপনি কোন কোন ক্ষেত্রে ইনক্রিমেন্ট পাবেন। যেমন ইঞ্জিনিয়াররা পায় বা ডাক্তাররা পায়, ডাক্তাররা মেবি আরেকটা বেশি পায়, 3টা পায়। তো এটা আপনি এখান থেকে দেখে খুবই কেয়ারফুলি এটা দিবেন, কারণ এইটা নিয়েই অ্যাকাউন্টস অফিস খুব কেয়ারফুল থাকে, খুব তারা সাসপিসিয়াস থাকে, হ্যাঁ? তো এইটা আপনি খুব কেয়ারফুলি দিবেন। আর বিসিএস ক্যাডার হিসাবে যে একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট পান, সেটা আপনার হচ্ছে 2016 সালের যে সংশোধিত আ আদেশ আছে, সেইখানে বলা আছে যে বিসিএস হিসাবে আপনি একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন। আ তো সবচেয়ে ভালো হয় যে আপনি আপনার পূর্বে এই চাকরিতে যারা আছেন তাদের সাথে একটু ডিসকাস করে যে আপনি আসলে কয়টা ইনক্রিমেন্ট পাবেন। এটাতে ভুল হলে আপনার বেতন পেতে দেরি হবে। সো তাদের সাথে একটু ডিসকাস করে যে তারা কয়টা ইনক্রিমেন্ট পায়, আপনি ওইভাবে আপনার ইনক্রিমেন্টটা অ্যাডজাস্ট করে নিবেন। তো এখানে আপনি যদি এখন খসড়াতে ক্লিক করেন তাহলে আপনার দেখাবে যে আপনার বেসিকটা এখন কত। যেমন আমার ক্ষেত্রে ২ টা ইনক্রিমেন্ট যোগ হয়ে ২৪,২৬০ টাকা হয়েছে। তো আপনার ক্ষেত্রে যত হয় তত দেখাবে। আপনি তারপরে এখানে সবকিছু আপনি একটু মানে চেক করে নিবেন আপনার ইনফরমেশন গুলো সবকিছু ঠিক আছে কিনা। আপনার যদি ইনফরমেশন সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি এখানে যে দাখিলে ক্লিক করুন, এখানে ক্লিক করবেন। তো আ ভালোভাবে চেক করার পরে আপনি যখন দাখিলে ক্লিক করবেন, আপনার একটা পিডিএফ ডাউনলোড হবে। সেই পিডিএফটি আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখতে পাচ্ছেন যে একটি পিডিএফ ডাউনলোড হয়েছে। এখানে আপনাদের সকল ইনফরমেশন শো করবে নাম সহ।
তো আপনারা ১ম এ যেটা করবেন যে এটার একটা প্রিন্ট আউট নিবেন। প্রিন্ট আউট নেওয়ার পরে এখানে ২ টি স্বাক্ষরের জায়গা আছে। ১ম টিতে আপনি নিজে স্বাক্ষর করবেন এবং পরেরটিতে আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমার ক্ষেত্রে আমার এক্সেল স্যার, উনি স্বাক্ষর করবেন এবং তারিখ দিবেন। তো এখানে আপনারা একটা লিস্ট দেখতে পাচ্ছেন। এই কাগজগুলো আসলে আমাদের অ্যাকাউন্টস অফিসে জমা দিতে হবে। ১ম এ যেটা আছে যে আমরা একটু আগে যে পিডিএফটি দেখালাম, এই পিডিএফটির একটি প্রিন্ট আউট কপি। ২ নম্বরে আছে যে আসলে পে ফিক্সেশন এর সময় আমরা যেই পিডিএফ গুলো আপলোড দিয়েছিলাম, সেই পিডিএফ গুলোর আমাদের একটি প্রিন্ট আউট কপি নিতে হবে। ৫ টি বা ক্ষেত্রে বিশেষে ৬ টি কাগজ হবে এখানে। ৩ নাম্বারে আছে যে মানে বিসিএস এর রেজাল্ট শিট, অর্থাৎ যেখানে সুপারিশ করা হয় পুলিশ ভেরিফিকেশন আগে যে প্রাথমিক রেজাল্টটা দেওয়া হয় সেটার একটা রেজাল্ট শিটের ৩ পেজের একটা পিডিএফ নিবেন আপনারা। তারপরে আছে সবচেয়ে ইম্পোর্টেন্ট যে কোন অ্যাকাউন্টে আপনার টাকাটা যাবে সেই অ্যাকাউন্টের চেক বই অথবা জমা স্লিপের একটি ছবি। তো এটা নট নেসেসারি যে গভর্নমেন্ট ব্যাংকই হতে হবে, আপনারা প্রাইভেট ব্যাংকেও নিতে পারবেন। এমন অ্যাকাউন্টে নিবেন যেটা থেকে টাকা উত্তোলনটা সোজা হয়। আর গভর্নমেন্ট ব্যাংকের ক্ষেত্রে সোনালী ব্যাংকের সোনালী ওয়ালেট আছে যেটা ইজিলি টাকাটা ট্রান্সফার করা যায়, সেটা আপনারা চুজ করতে পারবেন বা আপনাদের ইচ্ছা। দেন হচ্ছে টিন সার্টিফিকেট, এনআইডি এগুলোর ফটোকপি। ৭ নাম্বারে আরেকটি ইম্পোর্টেন্ট জিনিস যে অনেক সময় দেখা যায় আমরা মন্ত্রণালয়ে জয়েন করার পরে ট্রেনিং থাকে। তো আমরা ১ মাস পরে যেয়ে দেখা যায় যে আমরা কর্মস্থলে যোগদান করি। এই ১ মাস বা ৭ দিন আপনি কোথায় ছিলেন সেটার একটা আদেশের কপি বা সেটার একটা প্রমাণিক দলিল। দেন আছে হচ্ছে জয়েনিং অ্যাপ্রুভাল লিস্ট ফ্রম লেটার ফ্রম মিনিস্ট্রি, যে আপনার আসলে এই একটা মিনিস্ট্রি থেকে অনেক সময় একটা অ্যাপ্রুভাল লিস্ট দেওয়া হয় যে এরা জয়েন করেছে। বা আপনার ক্ষেত্রে যদি রিলেভেন্ট কোনো ডকুমেন্ট থাকে সেইটা। দেন হচ্ছে আপনার অফিস থেকে একটা ফরওয়ার্ডিং যাবে, সেটা আপনার অফিস ম্যানেজ করবে। তারপরে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার বিবাহিত সনদ বা রিলেভেন্ট ডকুমেন্ট লাগে। সেটা আপনার একটু অ্যাকাউন্টস অফিসের সাথে কথা বলে নেবেন। এবং আরেকটি ডকুমেন্ট লাগে যেটা আমি এখানে লিখতে ভুলে গিয়েছি, সেটা হলো যে আপনি যখন কর্মস্থলে যোগদান করবেন, আপনার যোগদানের যে একটা রিসিপ্ট কপি থাকবে, সেই রিসিপ্ট কপিটা আপনারা নিয়ে এগুলো সবকিছুর প্রিন্ট আউট নিয়ে আপনারা অ্যাকাউন্টস অফিসে জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনার সবকিছু যদি ঠিক থাকে এরকম একটি মেসেজ আসবে, যেখানে আপনাকে দেখাবে যে আপনার আম সেলারিটার এত টাকায় ফিক্সড হয়েছে। আমার ক্ষেত্রে ৳২৪,২৬০ টাকায় ফিক্সড হয়েছে। এই মেসেজটি পাওয়ার পর আপনারা এই যে iBus প্লাস, প্লাস এই আ ওয়েবসাইট, এটা লিখে Google এ সার্চ দেওয়ার পরে ১ম যে ওয়েবসাইট iBus, এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন। এখানে দেখেন যে এখানে লগইন একটা ইন্টারফেস দেখাচ্ছে যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে। বাট আমাদের তো আসলে ইউজার নেম বা পাসওয়ার্ড কিছুই নেই। তো আমাদের যেটা আসলে ১ম এ করতে হবে যে আমাদেরকে নিজেদেরকে রেজিস্টার্ড করে নিতে হবে, হ্যাঁ? তো আমরা যদি নিচের দিকে খেয়াল করি আমরা দেখতে পাবো যে এখানে রেজিস্টার্ড ইউরসেলফ একটি অপশন দেখাচ্ছে। তো আমরা আ এখানে ১ম এ আমাদের ক্লিক করব যে রেজিস্টার ইউরসেলফ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে যেখানে আমাদের এনআইডি দিতে বলতেছে। এখানে যদি আমরা এনআইডি টি ট্যাপ করে গো তে ক্লিক করি, আ তো দেখেন আমাদের এখানে একটা মেসেজ পপ আপ হয়েছে যে এখানে বলতেছে যে এটা ফেইল্ড করেছে। কারণ আমাদের অ্যাকাউন্ট গুলো এখনো ইনফরমেশন গুলো এখনো অ্যাপ্রুভ করা হয়নি। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা ১ দিন বা ২ দিন ওয়েট করব যে আমাদের ইনফরমেশন গুলো আপলোড করে কিনা। আমরা এর মধ্যে ট্রাই করতে থাকবো। দেন ১ দিন ২ দিন ওয়েট করার পরেও যদি না আসে তাহলে আমরা আবার অ্যাকাউন্টস অফিসে যোগাযোগ করব। এই মেসেজটির আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। তাদেরকে দেখালে আশা করি তারা আমাদের যে মাস্টার ডাটা বলে যে সেটা আপলোড দিলে তখন এই প্রবলেমটা সলভ হবে। তো এর মধ্যে এই প্রবলেমটি সলভ হলে আমরা আবার iBus প্লাস, প্লাস লিখে Google এ সার্চ দিব। Google এ সার্চ দেওয়ার পরে অনুরূপভাবে যে ১ম এ যে ওয়েবসাইটটি আসে সেই ওয়েবসাইটটিতে আমরা আ প্রবেশ করব। তো এখানে আবার আমরা রেজিস্টার ইউরসেলফ এই অপশনটিতে যাব। এখানে আবার আমরা আমাদের এনআইডিটি দিব। দেওয়ার পরে আমাদের ফোনে একটি ওটিপি আসবে। এই ওটিপিটি আমরা এখানে সাবমিট করব। সাবমিট অপশনে ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইনফরমেশন এখানে আমাদেরকে ইনপুট দিতে হবে। তো এখানে এনআইডি এবং ফোন নাম্বার অটোমেটিক্যালি জেনারেট হবে। আমরা ১ম এ আমাদের ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিব। দেন আমরা আমাদের একটি ইউজার নেম দিব আমাদের ইচ্ছামত। এখন ইউজার নেমটি যদি এভেইলেবল হয় সেটা দেখাবে। আর যদি এই ইউজার নেমটি আগে কেউ ইউজ করে থাকে তখন সেটা এভেইলেবল দেখাবে না। আপনার একটা নতুন ইউজার নেম আ ট্রাই করতে থাকবেন। দেন এখানে সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে নিউ ইউজার ট্যাব। এখানে অনেকগুলো অপশন আছে। তো ইন জেনারেল কেস আমাদের নতুন নিয়োগের ক্ষেত্রে আমরা সবাই এসডিও হব। অর্থাৎ সেলফ ড্রয়িং অফিসার। এখন আপনার পোস্টিং যদি এমন জায়গায় হয় যেখানে আপনি ওই অফিসের প্রধান হবেন, যেমন আমাদের জনস্বাস্থ্য প্রকৌশলের যদি উপজেলায় প্রধান হয় তখন সে উপজেলার প্রধান হয়। তখন সে উপজেলার ডিডিও হন। কিন্তু আমার পোস্টিং আবার একটা জেলা অফিসে, আমার উপরে এক্সএন স্যার আছেন, তিনি আমার অফিসের ডিডিও, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার। তো এখানে আপনারা কোন অপশনটি সিলেক্ট করবেন সেটাও আপনাদের পূর্বে যিনি এই চাকরিতে আছেন অন্য উপজেলায় বা জেলায় তার সাথে একটু ডিসকাস করে নিবেন। কারণ এটা একটি খুবই ক্রুশাল একটি ইনফরমেশন।
তবে এখানে সবচেয়ে লক্ষ্য করার যে বিষয়, আমার জানা মতে আপনি এসডিও হন বা ডিডিও যাই হন না কেন, আপনাকে এসডিও দিয়েই অ্যাকাউন্টটি খুলতে হবে এখন পর্যন্ত যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী। কারণ আপনি যাওয়ার আগে ওই পোস্টিং এ কেউ না কেউ একজন ডিডিও আছেন। এখন আপনি যদি ডিডিও দিয়ে অ্যাকাউন্টটি খুলতে যান, তখন ওইখানে ২ জন ডিডিও হয়ে যাবে এবং আইবাস সেটাকে নিবে না। তো আপনি ১ম এ এসডিও দিয়ে অ্যাকাউন্টটি খুলে দেন আপনি অ্যাকাউন্টস অফিসের সাথে যখন যোগাযোগ করবেন, তারা আপনার এই এসডিও অ্যাকাউন্টটাকেই ডিডিও অ্যাকাউন্টে ট্রান্সফর্ম করে দিবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেইল আইডির পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভেরিফাই সাইন আছে, সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ইমেইল আইডিতে একটি লিংক যাবে, ভেরিফিকেশন লিংক, যেখানে ক্লিক করার পর আমাদের ইমেইল আইডিটি ভেরিফাই হবে। তো আমরা এই লিংকটাতে এখন ক্লিক করব। কিন্তু দেখেন আমার এখানে ইমেইলটি ভেরিফাই হয়নি। তো এই ধরনের কেস যদি হয় আপনাদের কোনো চিন্তা করার কিছু নেই। আপনারা যেটা করবেন যে আপনারা সবকিছু আবার একবার চেক করে নিচে যে ক্যাপচাটি আছে ওই ক্যাপচাটি দিয়ে আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ইমেইল আইডিটি আমরা পরবর্তীতে ভেরিফাই করে নিব। এটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। তো রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আমাদের একটি মেসেজ দেখাচ্ছে যে হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার হয়েছে এবং সাথে, সাথে আমাদের ফোনে একটি পাসওয়ার্ড চলে যাবে। তো এবং স্বয়ংক্রিয়ভাবেই আমরা পরবর্তী পেজে চলে যাব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাইট টপে এখানে লগইন বা রেজিস্ট্রেশন অপশন আছে। সেখানে ক্লিক করার পরে এখানে দেখেন একটা লগইন ইন্টারফেস এসেছে। সেখানে আমরা ইউজার নেম এবং ফোনে যে পাসওয়ার্ডটি গেছে সেই পাসওয়ার্ডটি দিয়ে এই ক্যাপচাটি দিলে আমাদেরকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে, যেখানে আমাদের পাসওয়ার্ডটি আমরা চেঞ্জ করে নিতে পারবো আমাদের ইচ্ছা অনুযায়ী। পাসওয়ার্ডটি দিয়ে আমরা কনফার্ম করব। আহ পাসওয়ার্ড চেঞ্জ করার পরে আমাদের ফোনে আবার একটি আ আ ওটিপি যাবে। সেটা দিয়ে আমরা ভেরিফাই অপশনে ক্লিক করলে আমাদেরকে আবার সামনে ২ টি অপশন আসবে। একটি হচ্ছে বাজেট এক্সিকিউশন এবং আরেকটি হচ্ছে সিকিউরিটি। তো এখান থেকে আমরা বাজেট এক্সিকিউশন এই অপশনটিতে ক্লিক করলে আইবাসের মূল যে ওয়েবসাইট সেখানে আমরা প্রবেশ করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কোনো বিল দেখাচ্ছে না, কারণ এর আগে আমরা কোনো বিল সাবমিট করিনি। আ এখানে রাইট টপে যে মানুষের মতো সাইনটি আছে সেখানে ক্লিক করার পরে আ এখানে আমরা এখানে ইমেইল যদি আপনার ভেরিফাই না থাকে এখানে ক্লিক করলে একটি ফোনে ওটিপি যাবে। সেভাবে আপনার ইমেইলটি ভেরিফাই করে নিতে পারবেন। তো এখন আমরা আমাদের সেলারিটি সাবমিট করব। তো এখানে আপনারা দেখেন যে এখানে উপরে পে বিল একটি অপশন আছে। এই অপশনটিতে আমরা ক্লিক করব। পে বিল অপশনে ক্লিক করার পরে আপনারা ক্লিক করবেন বিল সাবমিশনে। বিল সাবমিশনে ক্লিক করলে যেখানে এখানে আপনাদেরকে ফিসক্যাল ইয়ারটা দেখাচ্ছে, বাট মান্থ অফ দ্য সেলারি এটি দেখাচ্ছে না। এখানে অটোমেটিক্যালি শো করার কথা জানুয়ারি মাসটি। তো এখানে শো না করলে আমরা এবার চলে যাব পার্শিয়াল বিল সাবমিশনে। পার্শিয়াল বিল সাবমিশনে এই যে আপনারা দেখেন যে পে বিলের নিচেই আছে। তো এখানে ক্লিক করার পরে এখানেও দেখেন যে আমাদের মাসটা দেখাচ্ছে না এবং এখানে অটোমেটিক্যালি আসলে যে ইন্টারভ্যালটা সেটি দেখানোর কথা। তো এই ধরনের ক্ষেত্রেও আপনারা একটু অ্যাকাউন্টস অফিসের সাথে যোগাযোগ করতে পারবেন। উনারা যদি আপনাদেরকে এটা ঠিক করে দেয়, দেন এই যে দেখেন এখন দেখাচ্ছে পার্শিয়াল বিলের ক্ষেত্রে। তো এখানে বলে রাখি যে আপনাদের যদি জয়েনিং ১ তারিখে না হয়ে পরে হয়, মানে ফুল মান্থের সেলারি যদি আপনারা না পান, সেক্ষেত্রে আপনাদেরকে পার্শিয়াল বিলটি সাবমিট করতে হবে এবং এখানে অটোমেটিক্যালি আপনার যে ইন্টারভ্যালটা, মানে আপনি কত তারিখ থেকে কত তারিখ জয়েন করে চাকরি করেছেন, সেই ইন্টারভ্যালটা অটোমেটিক্যালি দেখাবে। তো ইন্টারভ্যাল এবং মান্থ সিলেক্ট করে গো তে ক্লিক করলে আপনার পুরো সেলারির যে ডিটেইলসটা সেটা দেখাবে। আপনারা এখানে ঐকিক নিয়ম করে বের করে নিতে পারবেন যে আসলে আপনারা ওই নির্দিষ্ট দিনের জন্য কত টাকা পাবেন পুরা মাস থেকে। তো এখানে যেটা সবচেয়ে বেশি চেক করার জিনিস সেটা হচ্ছে যে আপনার হাউস রেন্ট অ্যালাউন্স যেটা আছে সেটা। কারণ এটা আসলে জায়গা ভেদে বিভিন্ন আ হয়। এখন এইটা আসলে আপনি কত পাবেন সেটা কোথা থেকে জানবেন? সেটা জানতে পারবেন যে আমি আপনাদেরকে আসলে ১ম এ যেই ১৫ র যে আদেশটি দেখাইছিলাম বেতন সংক্রান্ত, সেখান থেকে দেখতে পারবেন। এখানে দেখেন 9 গ্রেডের ক্ষেত্রে আপনি যদি ঢাকা সিটি কর্পোরেশন হয় আপনি ৫৫% বা অন্য সিটি কর্পোরেশন হলে ৪৫% এবং জেলা বা উপজেলায় হলে আপনারা ৪০% পাবেন। তো সেই অনুযায়ী আপনারা বেসিকের নির্দিষ্ট পার্সেন্টেজ ক্যালকুলেশন করে আপনারা পেয়ে যাবেন আপনার আসলে হাউস রেন্ট অ্যালাউন্সটা কত হবে। সেটা যদি ঠিক থাকে তাহলে তো আপনারা এখানে সাবমিট করতে পারবেন। আর যদি ঠিক না থাকে তাহলে এটা আপনারা নিজেরাই চেঞ্জ করতে পারবেন। আমরা নিচে দিয়ে গেলে দেবো, এখানে একটা সেটিংস অপশন আছে সাবমিট অপশনের পাশে। তো এই সেটিংস এ ক্লিক করলে আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন। আ যেমন দেখেন এখানে আপনারা এখন যে এখানে এডিটের একটা অপশন দেখাচ্ছে, আপনারা হাউস রেন্ট এডিট করে নিতে পারবেন। আর যদি আ ঠিকঠাক থাকে তাহলে তো আ ঠিকঠাক আছেই। আপনারা তাহলে সাবমিট করে দিবেন।
তো আপনারা নিচে যে সাবমিট বাটনটি আছে সেখানে ক্লিক করলে আপনাদের ফোনে একটি ওটিপি যাবে। তো ওটিপিটি আপনারা এখানে ইনপুট দিয়ে দিবেন। ইনপুট দিয়ে ওকে দিলে আপনাদের স্যালারিটি সাবমিট হয়ে ডিডিওর কাছে ফরওয়ার্ড হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলছে যে স্যালারিটি সাবমিট হয়েছে এবং আপনার ডিডিওর কাছে ফরওয়ার্ড করা হয়েছে। তো এখানে ওকে দেওয়ার পরে অটোমেটিক একটা পিডিএফ জেনারেট হবে। যদিও এখানে আপনার কোনো স্যালারি স্টেটমেন্ট দেখাচ্ছে না, ব্ল্যাংক দেখাচ্ছে। সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো কিভাবে স্যালারি স্টেটমেন্ট ডাউনলোড করতে হয়। তো এখানে চেঞ্জ এই অপশনটিতে গেলে আপনারা আপনাদের সকল ইনফরমেশন দেখতে পারবেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সহ আদার্স ইনফরমেশন ঠিক আছে কিনা এটা আপনারা দেখে নিতে পারবেন। তো আপনাদের ডিডিও যখন এটা অ্যাকাউন্টস অফিসে ফরওয়ার্ড করবে তো এখানে এই জিনিসটা লেখা আসবে ফরওয়ার্ড বাই দ্য ডিডিও এবং হচ্ছে অ্যাকাউন্টস অফিস থেকে যদি এটা অ্যাকসেপ্ট করা হয় তখন এই লেখাটি আসবে যে ইএফটি ফাইল ট্রান্সমিটেড অর্থাৎ আপনি ২-১ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে আপনার স্যালারিটি পেয়ে যাবেন। তো এখন আপনারা যদি স্যালারি স্টেটমেন্ট ডাউনলোড করতে চান এই যে রিপোর্ট অপশনটিতে ক্লিক করবেন। রিপোর্ট অপশন ক্লিক করার পরে এখানে আপনাদেরকে কিছু ফিল্ড সিলেক্ট করতে হবে। আশা করি এখানে বলার কিছু নেই। আপনারা আপনাদের প্রয়োজন মতো ফিল্ডগুলোকে সিলেক্ট করে ইন্টারভ্যাল গুলোকে সিলেক্ট করে এখানে ইংলিশ এবং পিডিএফ এই অপশনগুলোতে টিক মার্ক দেওয়া থাকবে। দিয়ে আপনারা যদি রান রিপোর্টে ক্লিক করেন তখন একটি পিডিএফ জেনারেট হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি পিডিএফ জেনারেট হয়েছে। এটা আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন। এটা আপনাদের পরবর্তীতে প্রয়োজন হতে পারে। তো এখানে আপনাদের সকল স্যালারি রিলেটেড ইনফরমেশন গুলো দেখাবে। সো এখন আমরা যদি আবার বিল সাবমিশনে যাই দেখব যে আমাদের কোনো মান্থ আর শো করছে না। তার মানে হচ্ছে আমাদের মানে আমাদের স্যালারিটি সাবমিট হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফুল মান্থের স্যালারি আপনারা সাবমিট করবেন। তো আমরা সেক্ষেত্রে হচ্ছে ১ম এ আমরা হচ্ছে পার্শিয়াল বিল সাবমিশন এই অপশনটিতে একটু ঘুরে আসি। যে এখন দেখেন এখানে ফেব্রুয়ারি মাসটি দেখালেও কোনো ইন্টারভ্যাল শো করছে না। দ্যাট মিনস আমাদের ফুল মান্থের স্যালারি সাবমিট করতে হলে আমাদের বিল সাবমিশন এই অপশনটিতে আসতে হবে। তো এখানে আসার পরে আমরা দেখব যে আমাদের ফেব্রুয়ারি মাসটি শো করছে। তো এটা যদি ঠিকঠাক থাকে আমরা গো অপশনে ক্লিক করব। গো অপশনে ক্লিক করার পরে এই যে দেখবো আমাদের সকল সেলারি রিলেটেড ইনফরমেশন গুলো দেখাচ্ছে। কোথায় আমরা কত টাকা পাবো, কোথায় আমাদের থেকে কত টাকা কাটা হয়েছে। তো এখানে যদি আগের মতো সবকিছু আমরা ঠিকঠাক থাকে তখন আমরা সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের ফোনে যে ওটিপিটি যাবে সেটা আমরা এখানে দিয়ে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিলে আমাদের বিলটি আগের মতো সাবমিট হয়ে যাবে এবং অটোমেটিক্যালি একটি পিডিএফ জেনারেট হবে। এখানে আবার দেখেন আমাদের সকল ইনফরমেশন এখানে আবার শো করছে। সো পিডিএফটি আপনারা সেভ করে রাখতে পারেন। তো দেখেন এখানে এবার দেখাচ্ছে যে সাবমিটেড বাই দ্য অফিসার। আহ তো এর মাধ্যমে আমাদের স্যালারিটি সাবমিট হয়ে গেল। তো এখানে একটা কথা বলে রাখি যে আসলে এই ওয়েবসাইটটি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। দেখবেন আপনি যদি ৫ মাস বা ১ বছর পরে এই ভিডিও দেখে করতে যান অনেক অপশন মিল পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা একটু চাবেন যে আপডেটেড ভিডিও দেখে বা আপডেটেড ম্যানুয়াল দেখে স্যালারি সাবমিট করার। তো সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।